আসসালামু আলাইকুম দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম। জানিয়ে দেব, শিশু সন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী। জানিয়ে দেব, ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন বললেন তারেক রহমান। নিজের জালে আটকা পড়ল খুনি হাদির খুনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানিয়ে দেব, অবশেষে ধরা পড়লেন মির্জা আব্বাস। দীর্ঘ ৮ ঘণ্টার অভিযানে মির্জা আব্বাসের বাড়ির গোপন আস্তানা থেকে ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করেছে র্যাব। শেষ রক্ষা হল না মির্জা আব্বাসের। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো কখনো ঘটে এমন ঘটনা যা দেশের মানুষকে চমকে দেয় এবং দীর্ঘদিন আলোচনার বিষয় হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নতুন মোড় এনেছে। র্যাবের অভিযান শেষে বিএনপি নেতা মির্জা আব্বাসের গোপন আস্তানায় লুকানো হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে মির্জা আব্বাসের বাড়ি কেবল একটি রাজনৈতিক প্রভাবের কেন্দ্র নয়, বরং এটি বহু বছরের একটি জটিল ও গোপন ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছিল। মির্জা আব্বাস বিএনপির একজন প্রভাবশালী নেতা। তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক ক্ষমতা এবং প্রভাবশালী অবস্থান তাকে এক সময়ের জন্য মানুষের চোখে অটল শক্তি হিসেবে প্রতিফলিত করেছিল। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন, কিন্তু তার নাম রাজনৈতিক হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সঙ্গে বিভিন্নবার যুক্ত হয়ে এসেছে। বিশেষত ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে মির্জা আব্বাসের নাম প্রায়শই আলোচনায় এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। র্যাব দীর্ঘ ৮ ঘণ্টা ধরে মির্জা আব্বাসের বাড়ি এবং তার গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। এই অভিযান ছিল বিশেষ পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে বাস্তবায়িত। র্যাবের বিশেষ দল বাড়ির আশেপাশে অবস্থান নেয়, নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে এবং ধাপে ধাপে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। বাড়িটি ছিল বহুতল, বিভক্ত কয়েকটি গোপন কক্ষ এবং আড়াল কেন্দ্র নিয়ে। মির্জা আব্বাস তার প্রভাব এবং অর্থের ক্ষমতা ব্যবহার করে বাড়িতে এমন সব লুকানো কক্ষ তৈরি করেছিলেন যা সাধারণ চোখে ধরা সম্ভব নয়। অভিযান চলাকালীন র্যাব অত্যন্ত সতর্কভাবে কাজ করেছে। তারা নিশ্চিত করেছে যে কোনো নিরাপত্তা ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ঘটবে না। অভিযান চলাকালীন খুনির অস্তিত্ব ধরা পড়ে, যা র্যাবকে দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করতে সক্ষম করে। খুনি নিজেকে নিরাপদ মনে করছিল, কিন্তু র্যাবের গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সাহায্যের কারণে তাকে কোনোভাবেই লুকানো সম্ভব হয়নি। মির্জা আব্বাসের নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও এখনও স্পষ্ট নয় যে তিনি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কিনা, তার বাড়িতে খুনির অস্তিত্ব একটি বড় প্রশ্ন তৈরি করেছে। র্যাব এবং অন্যান্য তদন্তকারী সংস্থা তার রাজনৈতিক এবং সামাজিক নেটওয়ার্কের বিস্তৃতি অনুসন্ধান করছে। এটি দেখাচ্ছে যে হত্যা এবং ষড়যন্ত্রের পেছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হাত থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মির্জা আব্বাসের নাম যুক্ত হওয়ায় এই গ্রেপ্তারের সামাজিক এবং রাজনৈতিক প্রভাব বড়। জনগণ দীর্ঘদিন ধরে জানতে চেয়েছিল কে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই গ্রেপ্তারই সেই সমস্ত প্রশ্নের একটি বড় উত্তর প্রদান করেছে। এটি শুধু খুনিকে ধরে ফেলার ঘটনা নয়, বরং দেশের রাজনৈতিক চক্র এবং ক্ষমতার ব্যবহার সম্পর্কেও নতুন তথ্য প্রদান করেছে। বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রভাব এবং তার রাজনৈতিক শক্তি দেশের রাজনৈতিক অঙ্গনে প্রায়শই আলোচনার বিষয় হয়ে থাকে। এই ঘটনার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলীয় অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে যে তিনি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কিনা, অথবা এটি কোনো বড় রাজনৈতিক নেটওয়ার্কের অংশ ছিল। এটি স্পষ্ট যে মির্জা আব্বাসের বাড়ি এবং গোপন আস্তানায় হত্যাকারী লুকানো ছিল, যা একটি বিস্তৃত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। দেশের নিরাপত্তা সংস্থা এবং র্যাব এই অভিযানকে সাফল্য হিসেবে দেখছে। এটি প্রমাণ করে যে দেশের আইন শৃঙ্খলা সংস্থা শক্তিশালী এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতা হলেও অপরাধকে ঢেলে রাখতে পারবে না। জনগণের প্রতিক্রিয়া এই ঘটনায় মিশ্র। কেউ কেউ এটিকে ন্যায়ের বিজয় হিসেবে দেখছে, কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বা ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যাখ্যা করছে। তবে এটি স্পষ্ট যে দেশের আইন সব সময় সমানভাবে প্রযোজ্য। রাজনৈতিক বা আর্থিক প্রভাব যাই হোক না কেন, অপরাধের জন্য দায়বদ্ধতা এড়ানো যায় না। মির্জা আব্বাসের নামের সঙ্গে যুক্ত হওয়ায় এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন আলোচনার বিষয় থাকবে। এটি শুধু খুনির গ্রেপ্তারই নয়, বরং একটি বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক সংকটের প্রকাশ। দেশের নিরাপত্তা এবং ন্যায় বিচারের পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সর্বশেষে র্যাবের অভিযান এবং মির্জা আব্বাসের গোপন আস্তানায় ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করা বাংলাদেশের আইন ব্যবস্থার একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রমাণ করে যে দেশের আইন শৃঙ্খলা সংস্থা শক্তিশালী এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতা আইনের ঊর্ধ্বে নেই। মির্জা আব্বাসের এই ঘটনা দেশের মানুষকে মনে করিয়ে দেয় যে রাজনৈতিক শক্তি, প্রভাব বা অর্থ ক্ষমতা কোনোভাবেই অপরাধকে আড়াল করতে পারবে না। দেশের নিরাপত্তা এবং ন্যায় বিচারের পথে আইন সব সময় সমানভাবে কার্যকর থাকবে। এই অভিযানের সাফল্য কেবল আইন শৃঙ্খলার বিজয় নয়, এটি দেশের মানুষকে একটি আস্থা পুনঃস্থাপনের বার্তাও বহন করছে।
বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী গত শুক্রবার ২৩শে জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন। সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, গত ৫ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী আছেন। তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বাগেরহাট সদর থানার ওসি মোহাম্মদ মাসুম খান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সেই বিষয়েই নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার সকালবেলা ভোট কেন্দ্রে গেলে হবে না, ভোরবেলায় যেতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে যাবেন। সেখানে গিয়ে সবাই একত্রিত হয়ে ফজরের জামাত আদায় করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন। গত রোববার রাত ৯টার দিকে কুমিল্লার ১৪ গ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্টে একটি পরিবর্তনের পর মানুষ অনেক প্রত্যাশা করছে। তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। আমরা ক্ষমতায় গেলে মানুষকে ফ্যামিলি কার্ড দেব, কৃষকদেরকে কৃষি কার্ড দেব, বেকার এবং তরুণ সমাজকে প্রশিক্ষণের ব্যবস্থা করব, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে ভাতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করব। তিনি বলেন, আমরা জানি এই অঞ্চলটি হচ্ছে বাংলাদেশের সবজি ভাণ্ডার। আবার অনেক তরুণ এবং যুবক বেকার রয়েছে। বিএনপি আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। বিএনপি দেশ নিয়ে যে পরিকল্পনা করে তা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা বিএনপির জানা আছে। বিএনপি জানে কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। তারেক রহমান বলেন, আমরা বলেছি ক্ষমতায় গেলে মা বোনদের সহযোগিতার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা সে কথা বলিনি যে ফ্যামিলির সবকিছু আমরা দেব। আমরা বলেছি ধীরে ধীরে মানুষের চাহিদা পূরণ করব। নির্বাচিত একটা সরকারের মেয়াদ থাকে ৫ বছর। আমরা চেষ্টা করব মা বোনদের কাছে এই ফ্যামিলি কার্ডটা কিভাবে দ্রুত পৌঁছে দেওয়া যায়। একটি দলের সমালোচনা করে তিনি বলেন, যারা আমাদের সমালোচনা করছে তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তাই তারা আবল তাবল কথা বলছে। আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। তারা বলছে এটা নাকি আমরা ধোঁকা দিচ্ছি। আমি যদি ধোঁকা দিই তাহলে তো পরের বার আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আমার তো রাজনীতি করতে হবে, তাই কথা দিয়ে কথা রাখার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি যদি জবান দিয়ে জবান না রাখি তখন আপনারা আমাকে বলতে পারবেন। আমরা কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, অন্যান্য কৃষি সামগ্রী কৃষকদের কাছে পৌঁছে দেব। বিএনপির চেয়ারম্যান বলেন, ১২ই ফেব্রুয়ারি বিএনপির বিজয় লাভ করলে ইনশাআল্লাহ দেশের প্রতিটি এলাকায় খাল খনন শুরু করব। আমরা সরকার গঠন করতে পারলে ১৪ গ্রামে এসে খাল খনন উদ্বোধন করব। বেকারদের নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বেকারদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিতে চাই। এই প্রশিক্ষণ নিয়ে যেন দেশ বিদেশে তারা ভালো চাকরি পেতে পারে। এই এলাকার অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যে যান। আমরা যদি একটা ট্রেনিং সেন্টার করে দিয়ে বিভিন্ন কাজের প্রশিক্ষণ এবং বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দিতে পারি, তাহলে বিদেশে গিয়ে আমাদের যুবকরা ভালো কর্মসংস্থান পাবে। আমরা এভাবে দেশের প্রত্যেকটি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করব। তিনি বলেন, এই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ইচ্ছা করলে আমি আমাদের প্রতিপক্ষের তুমুল সমালোচনা করতে পারতাম, কিন্তু আমি তা করি না। সামনে নির্বাচন, দেশের মানুষের জন্য আমি কি করতে চাই সেটা মানুষ জানতে হবে। আমি যদি অন্য মানুষের সমালোচনা করি তাহলে মানুষের পেট ভরবে না। বড় কথা বলে লাভ নেই। বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল জনগণের সামনে কোনো পরিকল্পনা দেয়নি। তারা শুধু বিএনপির বদনাম বলে যাচ্ছে। দেশের জন্য কি করতে পারবে, জনগণের জন্য কি করতে পারবে সে ধরনের পরিকল্পনা এখনও কেউ উপস্থাপন করতে পারেনি। কে কি বলল যায় আসে না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাব। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ১১ আসনের প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, জাতীয় পার্টির জাফর নেতা কাজী নাহিদ। দর্শক, আজকের খবর এ পর্যন্তই। আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।